বাসরাতে যখন একজন স্বামী জানতে পারে তার সদ্য বিয়ে করা বউ মানুষ নয়, একটা ভয়ঙ্কর পরী, তখন তার কি করা উচিত ভেবে পায় না আহিন। রুমের সোফায় এক কোণে ধপাস করে বসে পড়ে সে। আর চোখে একবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটা দিব্যি সিলিং ফ্যানের ওপর বসে পা দোলাতে দোলাতে চোখ বড় বড় করে আহিনের দিকে তাকিয়ে আছে। আহিন ঢক গিলে শক্ত কণ্ঠে মেয়েটির দিকে প্রশ্ন করল, আপনি কি আমার সাথে মজা করছেন? আপনি সত্যি পড়ি? মেয়েটা বিকট শব্দে হেসে উঠল। অনেকক্ষণ ধরে হাসলো, যেন সে মজার কথা আগে কখনো শুনেনি। আহিন এই হাসিতে কিছুটা বিরক্ত বোধ করছে। মেয়েটা হাসি থামিয়ে বলল, বুদ্ধু, আমি যদি পড়ি না হতাম তাহলে সিলিং ফ্যানের উপর বসে পা দোলাতে পারতাম, বলে আবার নিজের মতো হাসতে লাগলো। আহিন টেনশনে এক হাতে নিজের চুল ছিঁড়তে শুরু করলো। ভাবলো, ঠিকই তো, মেয়েটা যদি স্বাভাবিক মানুষ হতো তবে কি সিলিং ফ্যানের উপর বসে পা দোলাতে পারত? আহিনের মনে হচ্ছে সে একটা ঘোরের মধ্যে আছে, তাই সামনে যে ব্যাপারটা ঘটছে সেটা বিশ্বাস করতে পারছে না। মেয়েটা হাসি বন্ধ করে আহিনের দিকে তাকালো। আহিন তখনও মেঝের দিকে তাকিয়ে চুল ছিঁড়তে ব্যস্ত। কে তো ভাবছিস, বিশ্বাস হচ্ছে না তাই তো? কথা শুনে আহিন মাথা তুলে মেয়েটির দিকে তাকায়। মেয়েটির সাথে সাথে এক লাফে সিলিং ফ্যান থেকে মেঝেতে এসে নামে। আহিন নিজের অবাকতা সামলে নেয়। এই মেয়ে সত্যি জিন পড়ি? সাধারণ মেয়ের পক্ষে অত উঁচু থেকে মেঝেতে লাফ দেওয়া অসম্ভব। মেয়েটি মাথা থেকে শাড়ির ঘোমটা ফেলে আঁচলটা কোমরে গুজে নেয়। তারপর আহিনের দিকে ঝুঁকে বলল, আমি নিজের আসল রূপ তোকে দেখাতে চাচ্ছি না, আশা করি যা প্রমাণ দিয়েছি তা যথেষ্ট। আহিন মেয়েটির চোখে থেকে চোখ সরিয়ে নিল। ভয়ে তার হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। মেয়েটির চোখগুলো লাল রক্তবর্ণের রং ধারণ করেছিল। তা দেখেই আহিনের ভয় ভয় করতে লাগলো। আপনি যদি পরী হয়ে থাকেন তবে আমায় বিয়ে করলেন কেন? মেয়েটি খানিকটা রেগে গিয়ে বলল, অত কথা জেনে তোর কি কাজ? আমাকে কি তোর কাছে জবাবদিহিতা করতে হবে? আহিন চুপ করে রইল। মেয়েটা বেশ রেগে গেছে। এই অবস্থায় তাকে তুলে আছাড়ও দিতে পারে। মেয়েটা আহিনের পাঞ্জাবির কলার ধরে দাঁড় করিয়ে বলল, আমার আসল পরিচয় যদি কাউকে জানাস তবে তোর পরিবারের একজনও বাঁচবে না। তোকে সহ সবগুলোকে কেটে টুকরো টুকরো করে আমার পুকুরের হিংস্র মাছগুলোকে খাবো। অতএব আমি যেভাবে চলতে থাকবো তাতে বাধা দিতে আসবি না। আমাকে কোনো ব্যাপারে জবাবদিহি করতে বাধ্য করবি না। এরপর মেয়েটা তার শাহাদাত আঙ্গুলের বড় নখ দিয়ে আহিনের চেহারায় আস্তে আস্তে আঁচড় কাটতে কাটতে বলে, কোনো রকম চালাকি করার চেষ্টা ভুলেও করবি না। আমি কিন্তু খুব শক্তিশালী পড়ি, সব বুঝতে পারি। এখন এখান থেকে যা। আহিন চুপচাপ রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। পুরো ব্যাপারটা এখনো কেবল তার ভয়ঙ্কর স্বপ্ন মনে হচ্ছে। আহিন সবে মাস্টার শেষ করে ব্যাংকে জব নিয়েছে। এর মধ্যেই পরিবারের সবার, বিশেষ করে দাদার পীড়াপিড়িতে ওনার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে হয়ে গেল। বিয়ের আগে মেয়েকে দেখার সুযোগ হয়নি আহিনের। বিয়ের সময় জাফরিনকে এক নজর দেখেছিল আহিন। বেশ গোলগাল চেহারা, দুধে আলতা গায়ের রং, সুস্বাস্থ্যবতী, টানা টানা চোখ। এমন মায়াবী চেহারা দেখে জোর করে বিয়ে করার কষ্টটা ভুলে গিয়েছিল সে। অনেক আশা নিয়ে যেই বাসর ঘরে ঢুকলো, মনে হলো তার মাথায় মস্ত আকাশ ভেঙে পড়ল। জাফরিন সিলিং ফ্যানের উপরে বসে পা দোলাতে দোলাতে গুনগুন করছে। তারপর তার দিকে তাকিয়ে মস্ত একটা হাসি দিয়ে বলল, এভাবে কি দেখছিস? আমি তোর পরিবউরে? ঘটনাটা ভেবে আহিনের শরীর শিউরে ওঠে। ছাদের রেলিংয়ে হেলান দিয়ে বসে পড়ে। এখন তার কি করা উচিত বুঝে উঠতে পারছে না। সবাইকে কি এসব জানাবে? কিন্তু মুহূর্তে মনে পড়ে যায় জাফরিনের দেয়া হুমকির কথা। আহিনের একান্নবর্তী পরিবার, দাদা, মা, বাবা, ছোট বোন আর কাকা কাকি এবং তাদের দুটো ছেলে মিলে সবাই একসাথেই থাকে। তার জন্য এদের কোনো ক্ষতি হলে সেটা কি করে মেনে নেবে সে? এখন আপাতত চুপ থাকার অপশনটা বেছে নেয় আহিন। পরে ভেবে চিন্তে কিছু একটা করা যাবে। এখন শুধু দেখতে হবে তার পরিবউ জাফরিন কি করতে চায় আর কি কি করে। রাত বাড়ায় আহিন ছাদ থেকে নেমে রুমে ঢোকে। রুমে কোথাও জাফরিনকে দেখতে পাচ্ছে না। একবার সিলিং ফ্যানের দিকে তাকায় আহিন, সেখানেও নেই। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবে, এই পরি নিজে থেকেই ভেগেছে। লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই শুনতে পায় জাফরিনের কণ্ঠ, কি ভেবেছিস আমি ভেগে গেছি? বুদ্ধু, পালানোর জন্য কি তোর মতো একটা হাবাগোবাকে বিয়ে করেছি নাকি? আহিন চোখ মেলে তাকিয়ে দেখে জাফরিন তার শরীর বরাবর কিছুটা দূরত্বে শূন্যে ভাসছে। আহিন কি উত্তর দিবে ভেবে পায় না। তবে কথাটা তার বেশ গায়ে লেগেছে। সে মোটো হাবাগোবা নয়, কেবল মেয়েটার ভয় চুপ করে আছে। নে ঘুমা, আমারও বেশ ঘুম পেয়েছে বলে ভাসতে ভাসতে আহিনের পাশে গিয়ে শুয়ে পড়ল।
আহিনের আর ঘুম এলো না। পাশে একটা ভয়ঙ্কর পরি ঘুমাচ্ছে ভেবেই তার শরীর বারবার শিউরে উঠছে। এই মেয়ে কার রূপ ধরে এখানে এসেছে কে জানে। তবে আহিন খুব ভালো করে বুঝতে পারছে জাফরিন খুব ভয়ঙ্কর দেখতে খারাপ পরি। দাদা, আপনি যে মেয়েটাকে আমার জন্য পছন্দ করেছেন সে আসলে... এটুকু বলেই আহিন ঢোক গিলল। আহিনের দাদা নাস্তা খাওয়া বন্ধ করে ধরা গলায় বলল, সে আসলে কি? সবাই নাস্তা খাওয়া বন্ধ করে বিস্মিত চোখে আহিনের দিকে তাকিয়ে রইল। আহিন দ্বিতীয়বার ঢোক গিলে সবার দিকে তাকিয়ে কিছু বলতে নিলে জাফরিন এসে তার পাশে দাঁড়ায়। আহিনের পিঠে নখ দিয়ে খুব জোরে একটা আঁচড় কাটে। আহিন ব্যথা পেয়ে কুকড়িয়ে ওঠে। আহিনের মা আয়েশা খানম উঠে আহিনের কাছে এগিয়ে এসে কি হয়েছে জানতে চাইল। আহিন এক নজরে জাফরিনের দিকে তাকায়। জাফরিন অগ্নি চোখে ওর দিকে তাকিয়ে আছে। কিছু হয়নি মা, পেটটা মোচড় দিল, আমি উঠছি। আহিন অর্ধেক কথা বলে চুপ হয়ে যাওয়া কি ধরনের বেয়াদবি। দাদার এমন কঠিন কথায় আহিন মাথা নিচু করে বলল, মেয়েটা আসলে একটু বাচ্চা ধরনের, এটাই বলতে চেয়েছি। বয়স কম, একটু বাচ্চামি থাকবে। সেসব তুমি যদি সামলে নিতে পারো, স্বামীর দায়িত্ব কিভাবে পালন করবে? দাদার কথা শুনে মাথা নাড়িয়ে সাই দিয়ে আহিন উঠে চলে আসে। রুমে এসে টি শার্টটা খুলে নেয়। পিঠের মাঝখানটা এখনও খানিকটা জ্বলছে। খুব গভীরভাবে আঁচড় কেটেছে মেয়েটা। ক্ষতের স্থানে হাত দিতেই তরল কিছু আঙ্গুলে লাগলো। রক্ত বের হচ্ছে সেখান থেকে। আহিন টি শার্ট সোফার উপরে ছুঁড়ে ফেলে বিছানায় বসে পড়ল। দরজা লক করার শব্দ এসে তাকিয়ে দেখে জাফরিন দরজা বন্ধ করে তার দিকে এগিয়ে এসেছে। চোখ দুটো এখনও তীব্র ক্রোধে জ্বলজ্বল করছে। আহিন খানিকটা দমে যায়। তার ভাবনায় আসে জাফরিন নিশ্চয় তাকে ব্যাপারটার জন্য আরো বড় ধরনের অত্যাচার করতে দরজা বন্ধ করেছে। জাফরিন এসে তার পেছনে দাঁড়ায়। এরপর ক্ষতের স্থানে হাত দিয়ে বলে, অতিরিক্ত চালাকি করার ফল কখনো ভালো হয় না। কি ভেবেছিস আমি রান্নাঘরে ছিলাম, এই সুযোগে সবাইকে আমার পরিচয় বলে দিবি? আহিনের মনে হলো তার ক্ষতস্থানে খুব ঠান্ডা কিছু ঘষা হচ্ছে। তাতে জ্বালা কমলেও ক্ষতস্থানটা যেন কুটকুট করছে। জাফরিন আহিনের গাল দুটো শক্ত করে চেপে ধরে বলল, আগেও বলেছি, আবারও বলছি, আমি সব কিছু বুঝতে পারি। আমার সাথে চালাকি করতে আসিস না। আর কোনোদিন যদি এসব করতে দেখি, পুরো শরীর ঝাঁঝরা করে দেব। আমার হাত থেকে নিস্তার পাওয়ার অসম্ভব। নিজের আর পরিবারের ভালো চাইলে চুপ থাক বলে জাফরিন দরজা খুলে বেরিয়ে গেল। আহিনের মাথাটা যেন টেনশনে ছিঁড়ে যাচ্ছে। এই আপদ কেন তার ঘাড়ে উঠল বুঝতে পারছে না। না কিছু করতে পারছে না সহ্য করতে পারছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এর মধ্যে আহিনের ছোট বোন অহনার সাথে জাফরিনের বেশ ভাব হয়েছে। অহনা সারাক্ষণ ভাবির পাশে ঘুরঘুর করে গল্প করে। জাফরিনও তার সাথে বেশ স্বাভাবিক আচরণ করে। বলতে গেলে সবার সাথেই সে অস্বাভাবিক। আহিন এসব দেখে আর ভাবে, জাফরিনের আসলে চাইটা কি? কেন একজন অশরীরী হয়েও এখানে পড়ে আছে? অনেক প্রশ্ন মনে জাগলেও জিজ্ঞাসা করার সাহস পায় না জাফরিনের ভয়ানক ক্রোধের কারণে। বাসার কাউকে ব্যাপারটা জানাতে চাইলেও পারে না। জাফরিনের থেকে দূরে থাকার চেষ্টা করে আহিন। খুব সকালে বেরিয়ে অফিসে যায় আর ফেরেও অনেক রাত করে। এসে দেখে জাফরিন তার জন্য টেবিলে খাবার নিয়ে বসে আছে। খেতে না চাইলেও জোর করে গিলায়। আলাদা ঘরেও শুতে দেয় না। প্রায় সব ব্যাপারে জোর খাটায়। দিন দিন ব্যাপারগুলো আহিনের কাছে বিরক্তকর হয়ে যায়। তুই সত্যি বলছিস তোর বউ পড়ি? বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে আহিনের বন্ধু রিফাত। আহিন চায়ের কাপে চুমুক দিয়ে হতাশ কণ্ঠে বলে, তোর কি মনে হয় আমি মজা করছি? এটা কি করে হয়? তোর শরীর ঠিক তো নাকি কিছু খেয়েছিস? রিফাতের এমন কথায় আহিন বিরক্ত হয়ে তার দিকে তাকায়। রিফাত সেটা বুঝতে পেরে বলে, আচ্ছা আচ্ছা রাগ করিস না, পুরো ব্যাপারটা আমাকে বল। আহিনের কথা শুনতে শুনতে রিফাত ভাবে সে আহিনের বেস্ট ফ্রেন্ড। প্রায় সব কথায় আহিন তাকে শেয়ার করে। মিথ্যা বলে মজার করার ছেলে আহিন নয়। আর আহিনের চোখ মুখে বলে দিচ্ছে সে ইদানিং কোনো কিছুতেই বেশ ঘাবড়ে আছে। সবটা শুনে রিফাত একটু সময় নিয়ে বলল, আমার মনে হচ্ছে মেয়েটা তোকে বোকা বানাচ্ছে। আজকালকার যুগে এইসব কেউ বিশ্বাস করে? মেয়েটার অন্য কোনো উদ্দেশ্য আছে, তাই তোকে ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চাইছে। ঘাবড়াস না, আমি একে ভালো করে টাইট দিয়ে দেবো। কালই তোদের বাসায় যাব। আহিন রিফাতের কথায় পুরোপুরি ভরসা না পেলেও কিছুটা আশ্বস্ত হয়। রিফাত সন্ধ্যার দিকে আহিনের বাসায় আসে। জাফরিন তখন অহনার সাথে বসে আড্ডা দিচ্ছে। রিফাতকে দেখে পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে তির্যক দৃষ্টিতে তাকায়। রিফাত জাফরিনকে দেখে হুমড়ি খেয়ে যায়। মেয়েটা হয়তো সত্যিকারের পরী না হতে পারে, দেখতে পরীর চেয়ে কম না। জাফরিনের আকর্ষণীয় শরীর তার কামনাকে জাগ্রত করে। আহিনকে সে মনে মনে গালি দিতে থাকে। এমন একটা মেয়েকে পরী ভেবে ভয় পায়।
কিন্তু জাফরিনকে দেখে যে রিফাতের মাথা নষ্ট হয়ে গেছে সেটাকে কি করে বলবে? এর জন্য তো জাফরিনকে তার নিজের করে পাওয়া চাই। আহিন রিফাতকে বিদায় দিয়ে রুমে ঢুকতেই জাফরিন তাকে ধাক্কা দিয়ে শূন্যে ভাসিয়ে রাখে। তারপর নিজের শূন্য উঠে আহিনের চারপাশে হাঁটতে হাঁটতে বলতে লাগলো, তোর বন্ধু কেন এসেছিল? আহিন ভীত মুখে আমতামতা করে বলল, ও বিয়ের সময় আসেনি তো, তাই আজ বউ দেখতে এসেছিল। জাফরিন ভ্রু বাঁকিয়ে আহিনের দিকে তাকালো। আহিনের দম যেন আটকে এলো। জাফরিন কিছু বুঝে উঠতে পারিনি। জাফরিন আহিনকে নিচে নামিয়ে নিজে বেরিয়ে এলো। আহিন যেন কিছুটা হাঁপ ছেড়ে বাঁচল। রিফাতের চোখের সামনে বারবার জাফরিনের শরীরের দৃশ্য ভাসতে লাগলো। তার প্রচণ্ড নারী আসক্তি, তাই বন্ধুর বউ যেন এসব কল্পনা করতে তার বিবেকে বাঁচছে না। শুধু মনে হচ্ছে একবারের জন্য হলেও জাফরিনকে তার বিছানায় চাই। আহিন যেহেতু তার বউকে অশরীরী ভেবে ভয় পাচ্ছে, তাই ব্যাপারটা খুব বেশি কঠিন হবে না। এই ভেবে শয়তানি হাসি দিয়ে মনে মনে সে একটা প্ল্যান কষে নেয়। আহিন অফিস থেকে ফিরে গলার টাই আলগা করতে করতে রুমে ঢোকে। বেশ ক্লান্ত অনুভব করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। এক গ্লাস লাচ্চিতে গলা ভিজানোর ইচ্ছে হলো। বিড়বিড় করতে করতে বিছানায় গা এলিয়ে চোখ বুজে রাখে। জাফরিনের গলার খাকারির আওয়াজ শুনে চোখ মেলে উঠে বসে। মেয়েটার কণ্ঠ তার সামনে এলেই যেন খ্যাকারি আর কর্কশ রূপ ধারণ করে, যা শুনলে আহিনের বুক ধরফর করে ওঠে। উঠে বসে রুমের দিকে এদিক সেদিক চোখ বোলালো। জাফরিনকে দেখতে পেল না। এই বুদ্ধ, ওইদিকে কি দেখছিস? আমি উপরে। আহিন কণ্ঠ শুনে মাথা তুলে আলমারির উপরে তাকায়। জাফরিন সেখানে বসে দিব্যি পা দোলাতে দোলাতে আঙ্গুল চারটে ব্যস্ত। আর পৌরি করা পরা শাড়ি আঁচলটা নিচ অব্দি ঝুলে আছে। আপনি সারাক্ষণ উপরে কি করেন? সামান্য কাণ্ডজ্ঞান নেই? কেউ যদি রুমে ঢুকে এই অবস্থায় দেখে নেয়? কথাটা শুনেই জাফরিন চোখ বড় বড় করে আহিনের দিকে তাকায়। সেই দৃষ্টিতে আহিনের গলা মিয়ে আসে। তোর থেকে আমার কাণ্ডজ্ঞান অনেক বেশি। অযথা আমার কানের কাছে জ্ঞান জ্ঞান করিস না তো। বাপাশে তাকিয়ে দেখ, তোর জন্য এক গ্লাস লাচ্ছি রাখা আছে। আহিন ঘাড় ঘুরিয়ে বাপাশে তাকায়। লাচ্ছি ভর্তি গ্লাসটা শূন্যে ভাসছে। অনেকটা অস্বস্তি নিয়ে গ্লাসটা হাতে নেয় সে। ভাবতে থাকে তার লাচ্ছি খেতে ইচ্ছে করছে, সেটা জাফরিন কি করে জানলো? তোর মনে কখনো কি চলে সেটা আমি আন্দাজ করতে পারি বলেই অট্ট হাসিতে ফেটে পড়ে জাফরিন। এতে কিছু মেশানো নেই তো? বলতে বলতে আহিন গ্লাসটায় চুমুক দেয়। আছে তো, মানুষের মলমূত্র। শোনা মাত্রই আহিন হাত থেকে গ্লাসটা ফেলে ওয়াক ওয়াক করতে করতে বাথরুমের দিকে ছুটে যায়। মেয়েটা তাকে আচ্ছা নাচাচ্ছে। খানিক বাদে ফ্রেশ হয়ে গম্ভীর মুখে রুমে ফিরে আসে। জাফরিন এক লাফে নিচে নেমে আসে। তারপর দুই হাত দিয়ে শক্ত করে আহিনের গলা জড়িয়ে বলে, একটা আবদার ছিল তোর কাছে। এভাবে জড়িয়ে ধরায় আহিনের যেন নিঃশ্বাস আটকে আসছিল। মনে হচ্ছে জাফরিনের বিশাল দুটো হাত তার গলার দুপাশে সমান জোরে চেপে রেখেছে। প্রায় হাঁপাতে হাঁপাতে বলল, আগে গলা ছাড়ুন। জাফরিন আহিনের কথায় কর্ণপাত না করে বলতে লাগলো, আমার খুব আস্ত বকরির মাংস খেতে ইচ্ছে করছে। এনে রেঁধে খাওয়াবি? রোজ রোজ শাকলতা খেয়ে জিভের ছাল উঠে গেছে। আহিন দম ফেলতে ফেলতে বলে, খাওয়াবা, আগে গলা ছাড়ুন। আমার বন্ধু জামাই বলে জোরে আহিনের গলা টেনে দিল। আহিন বিরক্ত দৃষ্টিতে জাফরিনের দিকে তাকালো। গালের পাশটায় ব্যথা হচ্ছে। এমনভাবে টেনেছে যেন গালের মাংস বের হতে চাচ্ছিল। যতই হোক, জাফরিনকে তার সহ্য করতে হচ্ছে। কোনো প্রশ্ন করলে কিংবা বিরক্ত দেখালেই তেরে এসে আঁচড় কাটে, নতুবা কানে নিচে ঠাটিয়ে চড় লাগিয়ে দেয়। সেদিন চড় খেয়ে 2 ঘন্টা পর্যন্ত আহিনের কানে কেবল শো শো আওয়াজ করছিল। সবকিছু দাঁতে দাঁত চেপে সহ্য করে আছে শুধু পরিবারের কথা ভেবে। আহিন শুয়ে শুয়ে চিন্তা করে, এসব অত্যাচারের সে আর সহ্য করবে না। অনেক হয়েছে। এবার নিজের প্রাণ নিয়ে এই মেয়ের থেকে পালাতে হবে। সে না থাকলে জাফরিন কাকে ভয় দেখাবে? তাই আর কারোর ক্ষতি করার প্রশ্ন ওঠে না। সুযোগ পেলেই সে পালাবেই বাড়ি থেকে। পরের দিন জাফরিনের ভয়ে আহিন বাজার থেকে আস্ত একটা মোটা সোটা বকরি কিনে বাড়ি ফেরে। বকরিটাকে উঠানের এক কোনায় বেঁধে ঘরে ঢুকতে দেখে জাফরিন আহানকে খুব জোরে একটা চড় মারল। এই দৃশ্য দেখে আহিন সহ তার মা ও কাকি থ হয়ে যায়। আয়েশা খানম ছুটে এসে জাফরিনের গালে দুটো চড় লাগিয়ে দেয়। তারপর পুরো ঘর নিস্তব্ধ। আহিনের শরীর কাঁপতে থাকে। মা এটা কি করলো? এখন যদি জাফরিন রেগে কি উল্টাপাল্টা কিছু করে বসে? এই মেয়ের তো কোনো ভরসা নেই। আহিন প্রায় ছুটে গিয়ে মায়ের গা ঘেঁষে দাঁড়ায়। আয়েশা খানম আহনাকে বুকে টেনে নিয়ে চেঁচাতে থাকে, 2 দিন হয়নি বাড়িতে এসেছো, এত সাহস কি করে হয় তোমার? আমার মেয়ের গায়ে হাত তুলো। জাফরিন মেঝের দিকে তাকিয়ে চুপ করে আছে। পায়ের নখ দিয়ে মেঝে খুঁড়ছে আপন মনে।
আয়েশা খানম জাফরিনের এমন লাপাত্তা ভাব দেখে এক ধাক্কা দিয়ে বলে, আমার মেয়ে কি করেছে? কেন মারলে তুমি ওকে? আহিন হকচকিয়ে জাফরিনের দিকে তাকায়। জাফরিন এক দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে আছে, তার মুখে কোনো কথা নেই। জাফরিনের এই চুপ থাকা আয়েশার মাথা আরো গরম করে দেয়। উনি এগিয়ে এসে আরও একটা চড় মারে জাফরিনের গালে। আহিন এই ঘটনায় হতবাক হয়ে যায়, মুহূর্তে মাকে আটকানোর চেষ্টা করে। আইনের কোনো বাধা না মেনেই আয়েশা খানম বলতে থাকে, এই মেয়েকে আমার আগে থেকেই ভালো লাগেনি। জাত পরিচয়হীন একটা মেয়ের সাথে তোকে পেথে বিয়ে দিয়েছেন বাবা, তাও মেনে নিলাম, কিন্তু এই মেয়ে তো রীতিমতো বাড়িতে কর্তৃত্ব ফলাতে শুরু করেছে। এসব আমি সহ্য করব না। সারাদিন পটরানির মতো সারা বাড়ি চষে চষে বেড়াবে, তারপর অকারণে আমার মেয়েটাকে মারবে। এমন চেঁচামেচি শুনে বাইরের থেকে ছুটে আসে আহিনের দাদা মোতালেব খাঁ। এসে হুঙ্কার ছাড়ে, কি হয়েছে কি? কায়রা তো অধপতন হয়েছে যে এত জোরে চিৎকার করে বাড়িটাকে নিলাম ঘর বানাচ্ছে? আয়েশা খানম চুপ পেরে যায়। শ্বশুরকে তিনি প্রচণ্ড ভয় পায়। কেবল তিনি নয়, বাড়ির সবাই তাকে অনেক ভয় পায় আর মেনে চলে। তার সামনে মুখ তুলে কথা বলার সাহস কারণ নেই। তাও আয়েশা কণ্ঠ মিহি করে বলল, আপনার নাতবো অকারণে আয়নার গায়ে হাত তুলেছে। বারবার জিজ্ঞেস করার পরও কারণ বলছে না। ভাবি হিসেবে ননদীকে শাসন করার যথেষ্ট অধিকারও আছে, তার জন্য কি তোমাকে জবাবদিহি করতে হবে আয়েশা? যাকে শাসন করেছে তাকে জিজ্ঞাসা করলেই হয় সে অপরাধ করেছে। আমি যেন আর কোনো রকম চিৎকার না শুনি বলেই লুঙ্গিতে শক্ত গিট্টু বাঁধতে বাঁধতে নিজের ঘরের দিকে হাঁটা দেয় মোতালেব খাঁ। আয়েশা খানম রাগে বিড়বিড় করতে করতে অহনাকে নিয়ে চলে যায়। আহিন দীর্ঘশ্বাস ফেলে জাফরিনের দিকে তাকায় একবার। জাফরিন একইভাবে দাঁড়িয়ে আছে। আপনার জন্য বকরি কিনে এনেছি। জাফরিন আনন্দে একবার হেসে মুহূর্তে আবার হাসিটা মিলিয়ে মুখটা অন্ধকারে ঢেকে যায়। কোনো কিছু না বলেই জাফরিন রুমের দিকে এক প্রকার দৌড়ে চলে যায়। বকরিটা গেল কোথায় মা? আয়েশা খানম আঁচলে হাত মুছতে মুছতে বাসায় বাইরে জিজ্ঞাসা করে, কার বকরি? আহিন নিচু কণ্ঠে বলল, আমি কিনে এনেছিলাম। জাফরিন বকরির গোশত খেতে চেয়েছে। আয়েশা খানম মুখ বাঁকিয়ে উপহাসের হাসি এসে বলল, বিয়ের কদিন হলো এর মধ্যে বউয়ের আঁচলের তলে ঢুকে পড়লি? আমি কোনো বকরি দেখিনি। টাকা খরচ করে বউয়ের জন্য কিনেছিস তুই আর তোর বউ জানে। আমি একটা কথা সাফ জানিয়ে দিচ্ছি, বাড়িতে যেন বকরির গোস্ত না ঢুকে। এ বাড়িতে কেউ বকরি খায় না। তোর বউয়ের জন্য সারা বাড়িতে বকরির গন্ধ সহ্য করতে পারবো না। বলেই আয়েশা খানম ভেতরে চলে গেলেন। আইন এদিক সেদিক খুঁজে বকরি কোথাও পেল না। এমন সময় দেখল জাফরিন শুকনো মুখে বাড়ির পেছনে বসে আছে। কে এক গম্ভীর চিন্তায় সে মগ্ন, চোখের দৃষ্টি একদম স্থির হয়ে আছে। আইন বকরি জবাই করে মাংস বাছতে বসলো। এর মধ্যে আর চোখে জাফরিনের দিকে তাকালো। জাফরিন বাঁশঝাড়ের উপরে বসে লোভাতুর চোখে মাংসের দিকে তাকিয়ে আছে। ইটের চুলার আগুনের শিখায় ওর মুখটা বেশ ভয়ঙ্কর লাগছে। তার উপর চুলগুলো এলোমেলো ছেড়ে দিয়ে বাঁশঝাড়ের মাথায় বসে আছে মেয়েটা, যে কেউ দেখলেই ভূত বলে চিৎকার করে দিয়ে অজ্ঞান হয়ে যাবে। সকালে আনা বকরিটা কোথাও খুঁজে পায়নি আহিন। বাধ্য হয়ে বিকালে আরেকটা বকরি কিনে এনেছে। আয়েশা খানমকে বারবার বলার পরও উনি বকরির গোস্ত ঢুকতে দিবে না এই সিদ্ধান্তে অটল রইল। তাই আহিন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ির পেছনে বাঁশবাগানের বকরির মাংস রান্নার আয়োজন করল। আজ জাফরিন তাকে কোনো প্রকার জোর করেনি, তবুও আহিন এসব করছে। আসলে তার মা বকাঝকা করার পর থেকে জাফরিন চুপ হয়ে গেছে। সেটা দেখে কেন যেন তার খারাপ লাগছিল। এই শোন, পায়ের হাড়গুলো টুকরো করিস না, ওটা এখন খাবো আমি। কথাটা শুনে আহিন বিস্মিত কণ্ঠে বলল, কাঁচা খাবেন? জাফরিন অট্টহাসি দিয়ে হাতটা লম্বা করে আহিনের হাত থেকে হাতটা কেড়ে নিল। এরপর বাঁশঝাড়ের মাথায় বসে কচকচ করে হাতটা চিবিয়ে খেতে লাগলো। এমনভাবে চেটে চেটে খাচ্ছে যেন অনেকদিন পর সে তার প্রিয় খাবার খেতে বসেছে। দৃশ্যটা দেখে আহিনের শরীর ঘিনঘিন করতে লাগলো, বমিও করে দিল। তার মাথাটা থেকে ঝিমঝিম করতে লাগলো। জাফরিন একটু চুপ থেকে বলল, নারী ভুড়িগুলো কি এদিক ওদিকের শিমুলতলায় গাছে রেখে আসবে? আমি ওখানে বসে খাবো। তোর আমার খাওয়া দেখে বমি পাচ্ছে। কথাটা শুনে আহিনের পেটে নারী ভুড়ি মোচড় দিয়ে উঠল। কোনো রকমে নারী ভুড়ি রেখে সে রান্নায় মনোযোগ দিল। ওদিক থেকে জোরে জোরে চিবিয়ে খাওয়ার শব্দ আসছে। শুনে আহিনের গা ঘিন ঘিন করে উঠছে। তার মনে হলো শুধু শুধু সে হাত পুড়িয়ে রান্না করছে। এই বকরিটা জাফরিন আস্তই কাঁচা খেতে পারত। রান্না শেষ হওয়া মাত্রই জাফরিন তার সামনে এসে দাঁড়ালো। তার মুখে এখনো কাঁচা মাংসের গন্ধ এবং তাজা রক্তের ছাপ লেগে আছে। আহিনের মনে হচ্ছে সে এক্ষুনি আবার বমি করবে, তাও নিজেকে সামলে নিয়ে ডেক ভর্তি মাংস জাফরিনের সামনে রাখে। জাফরিন গরম ধোয়া ওঠা ডেকচির মধ্যে হাত ঢুকিয়ে আস্ত হাতটা বের করে চাটে কিছুক্ষণ।
তারপর আহিনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, খাবি? আহিনা নিজেকে সামলাতে পারে না, হর করে বমি করে দেয় এবং জ্ঞান হারায়। বাইরে প্রচুর চেঁচামেচির আওয়াজ শুনে আহিন শোয়া থেকে উঠে বসলো। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। কোনো রকমে গায়ে টি শার্টটা জড়িয়ে রুমের বাইরে বেরিয়ে এলো। আয়েশা খানম জাফরিনকে উঁচু গলায় ভীষণ বকাঝকা করছে। জাফরিন আগের মতোই পাত্তা না দিয়ে মাথা নিচু করে পায়ের নখ দিয়ে মেঝেতে খুঁড়তে ব্যস্ত। আহিন গিয়ে জাফরিনের পাশে দাঁড়াতে আয়েশা খানম তাকে টেনে তার পাশে দাঁড় করিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোর কি শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ মা, ঠিক আছে। এখন কি হয়েছে? কি হয়নি? কত বড় সাহস তোকে দিয়ে বকরি রান্না করায়, সেটা গন্ধ সহ্য করতে না পেরে তুই বমি করে অজ্ঞান হয়ে গিয়েছিলি। মেয়েটা তোকে কোলে বয়ে এনে আমাকে জিজ্ঞাসা করে কোথায় রাখবো এটাকে। কথাটা শুনে আহিন জাফরিনের দিকে তাকায়। আয়েশা খানম আবার বলতে শুরু করে, কেমন আক্কেল এই মেয়ের! তুই এর সাথে সারা জীবন সংসার করবি কি করে? এসব কথা এখন থাক, তোমরা ঘুমাতে দাও। দাদা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছেন, এখন ঘুম ভেঙে চেঁচামেচি শুনলে রেগে যাবে। আয়েশা খানম জাফরিনকে বকতে বকতে নিজের রুমে চলে যায়। জাফরিন এখনও একইভাবে দাঁড়িয়ে আছে। আহিন একবার তাকিয়ে সেখান থেকে চলে যায়। খানিক বাদে জাফরিন রুমে ঢুকে আহিনের পাশে বসে। আহিন ল্যাপটপে কাজ করছিল। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে জাফরিনের দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? খাবি? আহিন আতকে উঠল। জাফরিন কি তাকে এখন আবার তার চাটা বকরির মাংস সাধবে? সাদার মেয়েও নয়, জোর করে গিলিয়ে দিবে। আহিন উঠে বেরিয়ে যাবে এমন সময় জাফরিন শক্ত করে আহিনের হাত চেপে ধরে। আহিন থমকে দাঁড়ায়। জাফরিন চোখ বড় বড় করে বলে, কোথাও নড়বি না, এখানে বস। আহিন না বসে একইভাবে দাঁড়িয়ে রইল। জাফরিন আরও 2 বার আহিনকে বসতে বলল, কিন্তু আহিন ভয় বসল না। তার ভাবনা, বসলেই নিশ্চয় আফরিন তাকে জোর করে মাংস গিলাবে। এমন হলে বমির ঠেলায় তার নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে আসবে। জাফরিন আহিনের হাত ছেড়েই সামনে গিয়ে তার গালে সজোর একটা থাপ্পড় বসিয়ে দেয়। চরখে আহিন চুপচাপ বিছানায় গিয়ে বসল। জাফরিন মস্ত বাটিতে চামচ নাড়াতে নাড়াতে বলল, বেশি বার বাড়তে মানা করেছি না? আমার কথা না শুনলে চরের উপর রাখবো। এভাবে একদিন বধির হয়ে যাবি, তখন আর কারোর কথাই শুনতে হবে না। তারপর চামচে স্যুপ তুলে আহিনের মুখের কাছে ধরল। আহিন কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। জাফরিন টেবিলের উপর পা গুটিয়ে বসে আচারের বয়ামে হাত ঢুকে অনেকটা আচার তুলে নিয়ে মজা করে খাচ্ছে। আহিন আর চোখে কয়েকবার জাফরিনের দিকে তাকালো। বাচ্চা মেয়ের মতো খাবল খাবল তুলে সারা মুখে মাখিয়ে খাচ্ছে। আচার কোথায় পেলেন? পাশের বাড়ির ছাদ থেকে। আহিন হতাশ হয়ে কপাল চাপড়ালো। এই মেয়ে শেফালি দাদির সুখাদাতে আচার নিয়ে এসেছে। দাদি তো এবার পুরো বাড়িতে তুমুল যুদ্ধ বাঁধিয়ে ছাড়বে। আচারের এক টুকরো চুষে খেতে খেতে বলল, ভাবিস না, কেউ দেখিনি, উড়ে গিয়ে টুপ করে নিয়ে এসেছি। জাফরিনের কথা শেষ হতেই শেফালি দাদি চিৎকার করতে করতে রুমে ঢুকে গেল। জাফরিনের হাতে বয়ামটা দেখে উনি অবাক হলেন না, উল্টো আয়েশা খানমকে ডেকে বললেন, আমি বলেছি না আমার চোখ খারাপ হয়নি? এই মেয়ে দুপুরবেলা উড়ে ছাদে গিয়ে আমার আচারের বয়াম নিয়ে পালিয়ে এসেছে। আয়েশা খানম রাগান্বিত চোখে জাফরিনের দিকে এগিয়ে বয়ামটা কেড়ে নিয়ে বলল, আচারের বয়ামটা তুমি কি চুরি করেছ? জাফরিন উত্তরে এই পাশে ওপাশে একবার মাথা হেলায়। পাশ থেকে শেফালি দাদি চাচায়, এই মেয়ে ভূত পেতনি আমি হলপ করে বলতে পারি। আহিন আমতামতা করে বলল, এসব কি বলছেন দাদি? ও চুরি করেছে সেটা ঠিক, কিন্তু উড়ে গিয়ে চুরি করেছে কিভাবে সম্ভব? আপনার বয়স আসলেই বেড়ে গেছে, এই জন্য বলি চশমা পরেন। এসব ভুজুম ভাজুম দিয়ে আহিন ব্যাপারটা সামনে নিল। সবাই চলে যাবার পর রুমের দরজা আটকে দিয়ে জাফরিন কাছে গিয়ে বলল, আপনার যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবেন, অন্য জিনিস চুরি করতে যাবেন কেন? জাফরিন মুহূর্তে বড় হাসি দিয়ে বলল, সত্যি এনে খাওয়াবি? তাহলে আমাকে 12 কেজি রসগোল্লা এনে দে। আহিন বিরক্ত নিয়ে তাকালো। জাফরিন খিলখিল করে হাসতে থাকে। ছাদের এক কোণে বসে জাফরিন গোগ্রাসে মিষ্টি খাচ্ছে। ছানার রস মুখ বেয়ে তার চিবুক অব্দি চলে এসেছে। সেদিকে তার কোনো হুঁশ নেই। আহিন সিগারেট এক টান দিয়ে ধোয়া ছাড়ে আর কাশতে থাকে। জীবনে সিগারেট ছুঁয়ে দেখেনি সে, আজ খাওয়ার চেষ্টা করেছে, কারণ সে শুনেছে সিগারেট খেলে নাকি টেনশন কমে। জাফরিন তাকে যেমন টেনশন দিচ্ছে তাতে তার রুহু বেরিয়ে যাওয়ার উপক্রম। গভীর রাতে 12 কেজি মিষ্টি নিয়ে পাইপ বেয়ে ছাদে উঠেছে সে। সামনের দরজা দিয়ে এত মিষ্টি নিতে দেখলে আবার বাসায় ঝামেলা বাঁধবে। মেয়েটাকে ডেকে এনে বসিয়ে দিয়েছে মিষ্টির সামনে। ভাবতে ভাবতে আহিন জাফরিনের পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে। আপনি সারাক্ষণ এলোমেলোভাবে চুল ছেড়ে রাখেন কেন? সুন্দর করে বেঁধে রাখতে পারেন না? জাফরিন মিষ্টি ভর্তি মুখ নিয়ে আহিনের দিকে তাকিয়ে কী সব বলে। আহিন বুঝতে না পেরে বলে, খাওয়া শেষ করে বলুন। জাফরিন মুখে পুরো রাখা সব মিষ্টি গিলে নিয়ে বলল, তাহলে কি তুই আর আমাকে ভয় পাবি?
বলে আবার খিলখিল করে হাসতে থাকে। আহিনের মেজাজ খারাপ হয়ে যায়। মুহূর্তে সে ছাদ থেকে নিচে নেমে চলে আসে। আমি বোধহয় এবার পাগল হয়ে যাবো দোস্ত। রিফাত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, কেন রে, কি হয়েছে? এই মেয়েটা দিন দিন আমাকে যেভাবে অত্যাচার করছে তাতে আমি পাগল হয়ে যাওয়ার উপক্রম। একটা না একটা বায়না লেগেই থাকে। কথা না শুনলে চর আচর, মাঝে মাঝে কিল ঘুষি তো আছেই। এসব শুনে রিফাত হাসে আর ভাবে আহিনকে বোকা বানিয়ে জাফরিনের ভালোই মজা নিচ্ছে, কিন্তু আমার সাথে এসব পারবে না। কিন্তু এই মোক্ষম সুযোগটা তো আমার কাজে লাগানো উচিত। রিফাত মুখে চিন্তিত ভাব এনে বলে, খুবই দুশ্চিন্তার ব্যাপার, তবে আমার কাছে এর একটা সমাধান আছে। আহিন মুহূর্তেই আশান্বিত হয়ে বলল, কি সমাধান বল, যা বলবি তাই করব। তাও আমি মানসিক যন্ত্রণা থেকে মুক্তি চাই। তুই জাফরিনকে আমার বাসায় নিয়ে আয়। আমার এক মামা আছে, খুব নামকরা ওঝা। ও যদি পরি হয়েই থাকে, মামা খুব ভালো করে টাইট দিতে পারবে। দেখবি এই জীবনে সে আর তোর কিংবা তোর পরিবারের আশেপাশেও যাবে না। সত্যি কাজ হবে, আমার উপর ভরসা রাখ। তুই শুধু কালোকে আমার বাসায় নিয়ে আয়, বাকিটা আমি দেখব। পরের দিন সন্ধ্যায় আহিন জাফরিনকে নিয়ে রিফাতের বাসায় আসে। জাফরিনকে ভেতরে ঘরে বসে রিফাত আর আহিন বেরিয়ে আসে। দোস্ত, তোর মামা কোথায়? একটু বাদে চলে আসবে। অনেকে কষ্টে এখানে এসেছি, দেখিস কাজটা যেন হয়। কিন্তু একটা কথা আছে দোস্ত, মামা বলল আমি আর মামা ছাড়া বাসার আশেপাশে যেন আর কেউ না থাকে। কারণ বুঝিসই তো ভূত প্রেতের ব্যাপার। তুই বরং বাসায় চলে যা, কাজ হয়ে গেলে আমি তোকে কল দিয়ে জানাবো। এই পরীকে এই দুনিয়া থেকে তার দুনিয়ায় পাঠিয়ে দেবো। আহিন একটু চুপ থেকে আমতা আমতা করতে করতে থাকে। রিফাত তা বুঝতে পেরে বলল, তুই কি আবার ওকে তোর বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাস? ও কিন্তু তোর পরিবারের বড় ধরনের ক্ষতি করার অপেক্ষায় আছে। আহিন অকচকিয়ে বলে উঠল, না না, অসম্ভব, আমি চলে যাচ্ছি। তুই কাজ হয়ে গেলে আমাকে জানাস। আহিনকে বিদায় দিয়ে রিফাত ভেতরের ঘরে ঢুকে দরজা আটকে দেয়। তারপর সব নিস্তব্ধ। কিছু একটা ভেঙে পড়ার শব্দ পেয়ে আহিন চোখ মেলল। ঘুমকাতর অবস্থায় চোখ ডলতে ডলতে উঠে বসল। চোখের সামনে জাফরিন দেখেই ভয়ে আঁতকে উঠল। জাফরিন তার বরাবর উল্টো হয়ে ঝুলে আছে। তার নিঃশ্বাসের সাথে ফুসফুস শব্দ হচ্ছে। চোখ থেকে যেন ঠিকরে আগুন বের হয়ে আসছে। দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছে। জাফরিন এক লাফে আহিনের বুকের উপর এসে বসল। এক হাতে আহিনের গলা শক্ত করে চেপে ধরে আরেক হাতে কষে একটা থাপ্পড় দিল আহিনকে। থাপ্পড় খেয়ে আহিন হতভম্ব হয়ে গেল। এই মেয়ে তো এত রেগে গেল কেন? তাহলে কি রিফাতের মামা কিছুই করতে পারল না? শালার শালা, তোর এত বড় সাহস কি করে হয়? আহিন ভয়ে চুপসে আছে। জাফরিন তার গলা এত শক্ত করে চেপে ধরেছে যে কোনো আওয়াজই বের হচ্ছে না। আমার সাথে চালাকি করার মজা আজ তোকে হারে হারে টের পাবো। জাফরিন উঠে আহিনকে কোলে তুলে নিল। আহিন হাত পা ছাড়ার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে। তার সারা শরীর যেন অবশ্যই আছে। জাফরিন আহিনকে বাড়ির পেছনে বাঁশঝাড়ে নিয়ে এলো। বাঁশঝাড়ের ওপর বসে আহিনকে কোল থেকে ফেলে দিল। দু একটা আছাড়ও মারল। আহিন প্রচণ্ড ব্যথায় চিৎকার করতে লাগলো, কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। এবার জাফরিন আহিনের পিঠের ওপর বসে চুল চেপে ধরে বলে, আজ তোর সবগুলো হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো করবো। আমার সাথে চালাকি। আবার আহিনকে কোলে তুলে নেয় জাফরিন। উড়ে উড়ে অনেক উঁচুতে উড়ে যায়, প্রায় 20 থেকে 22 তলার সমান। আহিন ব্যথায় মুষড়ে আছে, হয়তো হাত পা ভেঙে গেছে তার। জাফরিন শূন্যে থেমে থাকতে দেখে আহিন নিচের দিকে তাকায়। মাটিতে অনেক উপরে তারা। আহিন বুঝতে পেরে যায় জাফরিন হয়তো তাকে এখান থেকে নিচে ফেলে দেবে। জাফরিনের দিকে সে করুণ দৃষ্টিতে তাকায়, ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু মুখ থেকে কথাই যেন বের হচ্ছে না। জাফরিন এখনও রাগে ফুসফুস করছে। আহিনের করুণ দৃষ্টি তাকে একটুও কাতর করছে না। সে আহিনকে কোল থেকে নিচে ফেলে দিল। আহিন কি করবে বুঝে উঠতে পারে না কিছু। মুহূর্তেই জ্ঞান হারায়। রিফাত এক চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসে। তাকে এভাবে চিৎকার করতে দেখে নার্স ছুটে আসে। রিফাত জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। শরীরের গাটে গাটে এখনো প্রচণ্ড ব্যথা। কাল যখন সে জাফরিনকে ছোঁয়ার জন্য তার কাছে যায়, জাফরিন এক লাফে আলমারির ওপরে উঠে যায়। খিলখিল করে হাসতে থাকে। লুচুর ঘরে লুচু, তোর উদ্দেশ্য আমি জানি না ভেবেছিস? ভীষণ যৌন কুতকুতানি তোর, তাই না? আজ তোকে এমন টাইট দিব আর জীবনে পুরুষাঙ্গের নেটওয়ার্ক পাবি না। বলেই উড়ে এসে এক লাথি দেয় রিফাতের বুকে। রিফাত মেঝেতে পড়া মাত্রই এক নাগারে 40 থেকে 50টা থাপ্পড় দেয়। তারপর উড়াধরা লাথি দিতে থাকে শরীরের সব অংশে। একদম শেষ লাথিটা কষে দেয় রিফাতের পুরুষাঙ্গে। ও মাগো বলে চিৎকার করে উঠে সে। 1 মিনিটের জন্য উধাও হয়ে যায় জাফরিন। ফিরে আসে, মস্ত বড় একটা পেয়ালা নিয়ে হাজির হয়।
রিফাতের বুকের উপর বসে শক্ত করে মুখ হা করিয়ে পেয়ালার থাকা বস্তুটি খাইয়ে দেয়। খেয়ে রিফাত বমি করা শুরু করে। জাফরিন খিলখিল করে হাসতে হাসতে বলল, কি খাইয়েছে জানিস? তোর বন্ধুর বমির সঙ্গে বকরির কাঁচা নারী ভুড়ি। এবার যদি তোর শিক্ষা হইল চো বেটা। রিফাত বমি করতে করতে কাইল হয়ে জ্ঞান হারায়। ডাক্তার এসে রিফাতের পাশে দাঁড়ায়। রিফাত সাহেব, লাঞ্চ করে ওষুধ খেয়ে নিন। রিফাত মুখ বাঁকা অবস্থায় অস্পষ্টভাবে বলল, না ডাক্তার, আমি কিছু খেতে পারবো না। কিছু খেতে গেলে আমার গা ঘিনঘিন করে বমি আসে। ডাক্তার, আমাকে রিলিজ কবে দিবেন? আপনার মুখের একদিকের অংশ বেঁকে গেছে, আমরা ওটা ঠিক করার চেষ্টা করছি, কিন্তু ওটা ঠিক হবে না হয়তো। আর দুঃখিত, আপনার পুরুষাঙ্গের এত বেহাল দশা হয়েছিল যে ওটা কেটে ফেলতে হয়েছে। বুকের বাঁ পাশে একটা হাড় সরে গেছে, আমরা ওটা কোনো রকমে ঠিক করে বসিয়ে দিয়েছি, তাই আর কিছুদিন আপনাকে হাসপাতালে থাকতে হবে। রিফাত সব শুনে চিৎকার করে কেঁদে উঠল। আয়েশা খানও মাহিনের মাথায় হাত বোলাতে বোলাতে মুখে আঁচল চেপে ধরে কেঁদে উঠলেন। আমি জানতাম তোর সাথে খারাপ কিছুই হবে। এই মেয়ে তোকে শান্তিতে থাকতে দিবে না, ওর জন্য তোর আরো অনেক ক্ষতি হবে। মোতালেব খা এক ধমক ছাড়ে, কি শুরু করেছে বৌমা? আহিনের হাত ভেঙেছে এখানে, জাফরিনের কি দোষ? আহিন, তোর হাত কি করে ভাঙলো? আহিন এক নজরে জাফরিনের দিকে তাকায়। জাফরিন চোখ টিপে দেয় আহিনকে। আহিন থতমত খেয়ে যায়। এই মেয়ে তার সাথে কি শুরু করেছে সেই ভালো জানি। কোল থেকে ফেলার সাথে সাথে নিচে নেমে আবার ধরে ফেলে তাকে, না হলে এতক্ষণে আর বাঁচা লাগতো না। অফিসের সিঁড়িতে পিছলে পড়ে গিয়েছিলাম। অহনা বলে উঠল, ভাইয়া তুই তো কাল খুব তাড়াতাড়ি অফিস থেকে ফিরে শুয়ে পড়েছিলি, তাহলে পিছলে পড়লি কি করে? আরে অফিসে না, বাথরুমে। আয়েশা খানম সন্দেহের দৃষ্টিতে তাকায় আহিনের দিকে। নিজের ছেলেটাকে আজকাল স্বাভাবিক লাগে না তার। জাফরিনকে তার এসবের কারণ মনে হয় তার, কিন্তু আহিন তো তাকে কিছু বলতে চায় না। ব্যাপারটাকে আরো খুঁটিয়ে দেখার সিদ্ধান্ত নেয় আয়েশা খানম। সেদিনের পর থেকে রিফাতকে অনেকবার কল দেয় আহিন, কিন্তু রিসিভ হয় না। আহিন একটু দুশ্চিন্তায় পড়ে যায়। হাত এখন ঠিক হয়ে গেছে, তাই অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে আহিন। ভেবে নিল অফিস থেকে ফেরার সময় রিফাতের সাথে দেখা করে আসবে। সেদিন কি হয়েছিল সেটা তার জানা দরকার। চুলে জেল দিয়ে টাই ঠিক করতে করতে বের হয়ে যায় আহিন। জাফরিন দরজায় হাত মেলে ধরে আটকে জিজ্ঞাসা করে, ফুলবাবু সেজে কোথায় যাস? আহিন চুপ করে থেকে বলল, অফিসে। আসার সময় আমার জন্য বেশ ভালো মানের দামি আতর নিয়ে আসিস তো, আর এসব শাড়িটারে আমার পোষায় না, কিছু জামা নিয়ে আসিস। আহিন বিরক্ত নিয়ে তাকায় জাফরিনের দিকে। জাফরিন আহিনের জোরে গাল টেনে দিয়ে বলল, সেদিনের মাঠটা এত তাড়াতাড়ি ভুলে গেলি? আহিন মাথা নাড়িয়ে বেরিয়ে চলে আসে। আজকাল জাফরিনকে যত এড়িয়ে চলতে চায়, মেয়েরা যেন তত তার পিছু ছাড়তে চায় না। তোকে এতবার কল দিয়ে ধরিস না কেন? এই প্রশ্নে রিফাত আহিনের দিকে তাকায়, তারপর দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, হসপিটালে ছিলাম। মুখের এক পাশ বাঁকা কেন তোর? কথা এভাবে জড়তা নিয়ে বলছিস কেন? তোর বউ আমার এই অবস্থা করে ছেড়েছে। এই পরিণয় সাক্ষাৎ শাকচুন্নি। আগেই বলেছিলাম, বাড়ি গিয়েও আমাকেও এমন মেরেছে যে হাত ভেঙে গিয়েছিল। নিজের খেয়াল রাখিস, আমি যাই। রিফাত আহিনের চলে যাওয়া দেখি বিড়বিড় করে বলতে লাগলো, আমি তো এর শেষ দেখে ছাড়ব। আহিন শার্ট খুলে সোফায় বসে চোখ বুজে একটু বিশ্রাম নিচ্ছে। জাফরিন গুনগুন করতে করতে আহিনের পাশে এসে বসলো, তারপর জিজ্ঞাসা করলো, আমার জিনিসগুলো কই? আহিন ওই অবস্থায় উদাস কণ্ঠে বলল, আনিনি। জাফরিন আহিনকে জোরে একটা ধাক্কা দিল, তাতে আহিন সোফা থেকে মেঝেতে পড়ে যায়। জাফরিন চোখ বড় বড় করে বলল, আমার কথা শুনছিস না তুই? কাল যদি জিনিসগুলো না পাই তাহলে দেখিস কি করি। আহিন ব্যাগ গোছাতে গোছাতে বারবার জাফরিনের দিকে তাকাচ্ছে। জাফরিন গভীর ঘুমে মগ্ন। এখনই সময় পালিয়ে যাওয়ার। এই মেয়ের সাথে থাকার সম্ভব হচ্ছে না তার। মেয়েটাকে তাকে তিলে তিলে মারবে বলেই মনে হচ্ছে। নিজেকে বাঁচাতে হলে এখান থেকে পালাতে হবে। আহিন চোরের মতো ব্যাগটা নিয়ে বেরিয়ে বাস স্টেশনে যায়। অফিস থেকে ফেরার পথে টিকিট কেটে রেখেছিল। খানিকক্ষণ বসার পর বাস চলে এলো। তড়িঘড়ি করে ব্যাগটা নিয়ে বাসে উঠে পড়ল আহিন। বাস ছাড়ার সঙ্গে সঙ্গে এক স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। আজ থেকে জাফরিন তাকে আর বিরক্ত করবে না, তার ভয়ে ভয়ে বাঁচতে হবে না। আহিন বাহিরের বেঞ্চিতে বসে পড়ল। চোখ বুজে বড় একটা নিঃশ্বাস নিল। অনেকদিন পর শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে। ঘুমটাও ভালো হয়েছে। কক্সবাজারে একটা রিসোর্টে উঠেছে সে। এখানে জাফরিনের ভয় তাকে জড়সড় হয়ে থাকতে হবে না ভেবেই মনটা হালকা হলো। অবশ্য বাড়ির সবার জন্য একটু খারাপ লাগছে। সবাই নিশ্চয়ই অনেক টেনশনে আছে। বাসে উঠেই ফোনটা বন্ধ করে দিয়েছিল। আহিন উঠে সুইমিং পুলের ধার ঘেঁষে হাঁটতে লাগলো। টলটলে পানি দেখে সাঁতার কাটতে ইচ্ছা হচ্ছে। এই রাতের বেলায় সুইমিং পুলে নামার ইচ্ছে সংবরণ করতে পারল না সে। স্লিভলেস গেঞ্জি আর 3/4 পরে নেমে গেল।
সাঁতার কাটতে কাটতে আহিনের মনে মনে সিদ্ধান্ত নেয় অফিসে যোগাযোগ করে এখানে ট্রান্সফার হয়ে যাবে, আর কখনোই বাড়িমুখো হবে না, জাফরিনের কাছে আর কিছুতেই ফিরবে না। হঠাৎ কেউ তার ঘাড় ধরে কয়েকবার পানিতে চুবানি দিল। চুবানির ঠেলায় দু একবার আহিনের নাকে মুখে পানি ঢুকে পড়ল। শেষবারের চুবানিতে কিছুক্ষণ থেকে পানি নিচে চেপে ধরে রাখলো। আহিনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার মনে হচ্ছিল এখনই বোধহয় সে মরে যাবে, কিন্তু আল্লাহ সহায়, এর আগেই হাতটা তাকে ছেড়ে দেয়। আহিন পানির উপর মাথা তুলে ঘন ঘন দম ফেলতে থাকে। একটু স্বাভাবিক হয়ে পিছনে তাকিয়ে চিৎকার করে ওঠে, আপনি? জাফরিনকে দেখে অবাক হয় আহিন। জাফরিন পানিতে শোয়ার স্টাইলে ভেসে আছে। জাফরিন শাড়ির আঁচল দিয়ে আহিনের মুখ বরাবর এক ঝাপটা মারে। বন্ধু, কি ভেবেছিস পালিয়ে গেলে আমি তোকে খুঁজে বের করতে পারবো না? আমার ক্ষমতা সম্পর্কে তুই এখনো কিছুই জানিস না। বাড়ি চল আমার সাথে। আহিন রেগে গিয়ে বলল, আমি কোথাও যাব না, আপনি এখান থেকে চলে যান। জাফরিন ভ্রুকুচকে আহিনের দিকে চোখ গরম করে তাকালো। তারপর আহিনকে কাঁধে তুলে নিয়ে বলে, ভালো কথায় কাজ হবে না জানতাম, আমাকেও তুমি চেনো না বাপু। আহিন গলা ছেড়ে চিৎকার করতে লাগলো। জাফরিন বিরক্ত হয়ে আহিনের মাথায় খুব জোরে একটা গাট্টা মারল। আহিন নিস্তেজ হয়ে মুখ থুবড়ে জাফরিনের কাঁধে পড়ে রইল। জাফরিন কিছুটা দূরত্ব বসে আপেল কাটছে। আহিন গম্ভীর মুখে সেদিকে তাকিয়ে আছে। জাফরিন তাকে জোরে করে বাড়িতে তুলে নিয়ে এসেছে। এই মেয়েটা থেকে নিস্তার পেতে এত কিছু করলো, কিন্তু শেষ রক্ষে কিছুই হলো না। আপেলগুলো কেটে সাজিয়ে আহিনের সামনে রেখে বলল, এগুলো খেয়ে নে, আপনার সাথে আমার থাকা সম্ভব না, আর আমি আপনাকে ডিভোর্স দিতে চাই। এক নিঃশ্বাসে কথাটা বলল আহিন। জাফরিন 2 সেকেন্ডে আহিনের মুখের দিকে তাকিয়ে এসে বলল, সেটা আবার কি? আমি আপনাকে তালাক দিতে চাই। জাফরিন এক লাফ আহিনের কোলে উঠে বসে বলল, সেটা এই জীবনে হচ্ছে না, আর কখনো হবে না। তুই কবুল বলে সারা জীবনের জন্য আমার হয়ে গেছিস। আহিন জাফরিনকে সরিয়ে দিয়ে বলল, কিসের কবুল, কিসের বিয়ে? একটা পরীর সাথে কখনো মানুষের বিয়ে হওয়া সম্ভব? একটু থেমে আবার বলল, আমার তো মনে হয় আপনি পরীও নন, আপনার আচার আচরণ সবই পেতনি শাকচুনির সাথে মিলে। আজীবন পরীদের সম্পর্কে যা শুনেছে আপনি সম্পূর্ণ বিপরীত। জাফরিন একটু চুপ করে হেসে বলল, আমি পরী হই বা পেতনি, তোর আমার সাথেই থাকতে হবে। বলে জাফরিন রুমের বাইরে বেরিয়ে গেল। আহিন রাগে নিজের চুল ছিঁড়তে লাগলো। এসব সহ্য করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এর চেয়ে পালিয়ে বাঁচা অসম্ভব বটে। যেভাবে হোক একে তার জীবন থেকে তাড়াতে হবে, নাইলে আহিন নিজেই অত্যাচারে মরে যাবে। মিনিটে জাফরিন ফিরে এসে আপেলের প্লেটটা হাতে নিয়ে বলল, তোকে বলে কিছু করানো যায় না। বলে আহিনের গাল চেপে ধরে মুখে আপেলের টুকরোটা ঠেসে দিল। আহিন বেশ ব্যথা পাচ্ছিল। সে রেগে গিয়ে জাফরিনকে ধাক্কা দিয়ে বাসা থেকে বেরিয়ে চলে এলো। রিফাত আহিনের পিঠে চাপড় দিয়ে বলল, এত ভাবিস না। ভাববো না? এই মেয়ে আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। একে যতক্ষণ না আমার জীবন থেকে বিদায় করতে পারি আমার শান্তি হবে না। তুই সবকিছু মুখ বুঝে সহ্য করছিস কেন? তুই চুপ করে আছিস দেখেই ওই পেতনির এতবার বেড়েছে। শোন, জিনপরি উল্টো মানুষকে ভয় পায়, কিন্তু যখন দেখে ওদের সেই মানুষই ভয় পায়, ওরা আরও সুযোগ নেয়। তুই আজকে এই জোর গলা এইসবের ব্যাপারে কিছু বল। দরকার হলে বাড়ির লোকেদের জানা। তাতে যদি কাজ না হয়, তাতে কাজ না হলে হুজুরোজা ডেকে এটার ব্যবস্থা করবি। এখন শান্ত হ, আর যা বলেছি তাই কর। আহিন বাসায় ফিরে দেখে জাফরিন নিচু গলায় অহনাকে বেশ বকাঝকা করছে। কি নিয়ে বকছে সেটা ঠিকই বুঝতে পারলো না। আহিন এদিক ওদিক চোখ বুলিয়ে বাড়ির সবাইকে খুঁজলো, কিন্তু মনে হলো বাসায় কেউ নেই। আহিনের মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। অহনাও তোকে বকছে কেন? আর বাড়ির সবাই কই? আহিনের কথা শুনে জাফরিন বকাঝকা বন্ধ করে চুপ করে হয়ে গেল। অহনা ফুপি ফুপে বলল, মাকে কেউ ছাদ থেকে ফেলে দিয়েছে, সবাই মাকে নিয়ে হসপিটালে গেছে। ভাবে আমায় কেন বকছে আমি জানি না ভাইয়া। আহিনকে জাফরিনের হাত টেনে রুমে এনে দরজা বন্ধ করে দিল। তারপর জাফরিনের গালে সজোরে একটা থাপ্পড় দেয়। জাফরিন হতবাক হয়ে আহিনের দিকে তাকিয়ে রইল। আহিন চোখ গরম করে বলল, তুই আমার মাকে ছাদ থেকে ফেলে দিয়েছিস তাই না? আমি কেন ফেলতে যাব? চুপ, তুই ফেলেছিস। আমার উপরে রাগ তুই মায়ের বোনের উপরে ছাড়ছিস, সেটা খুব ভালো করে বুঝতে পারছি। আমারই ভুল, তোকে ভয় পেয়ে চুপ করেছিলাম, আর তুই সেটা সুযোগ নিয়ে আমার আর আমার পরিবারের ক্ষতি করার জন্য ওত পেতে আছিস। কিসের এত রাগ তোর আমাদের উপর? কিসের জন্য বিয়ে করে পড়ে আছিস এখানে? জাফরিন চোখ বড় বড় করে আহিনের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে আহিনের এমন অত্যাচারের প্রচণ্ড বিস্মিত হয়ে গেছে। আহিন জাফরিনের হাত ধরে বলল, অনেক সহ্য করেছি, আর নয়। এক্ষুনি তুই এ বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর জীবনে এই বাড়ি মুখ হবি না। যদি এখানে তোকে দেখি তাহলে হুজুর ডেকে তোকে ওঝা দিয়ে বিদায় করব। বলে জাফরিন হাত ঝাটকা মেরে ছুড়ে দিয়ে আহিন হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আহিনের দাদা বাবা কাকিরা এখানে আছে।
মায়ের অবস্থা এখন অনেকটা শঙ্কামুক্ত জেনে আহিন কিছুটা আশ্বস্ত হয়। রাতে আর বাড়ি ফিরেনি কেউ। সকালে আয়শা খানমকে হসপিটাল থেকে রিলিজ করে বাড়ি ফিরে আনে। আহিন নিজের রুমে ঢুকতে যাবে এমন সময় আয়শা খানম ছেলেকে ডাকে। ডাক শুনে আহিন মায়ের কাছে বসে। মা হয়ে নিজের ছেলের জীবনটা নিজে হাতেই শেষ করে দিলাম। এসব কেন বলছো মা? তোর বউ এত খারাপ জানলে কখনোই তোকে এই বাড়িতে নিয়ে আসতাম না তাকে। আমি বেশ বুঝতে পারছি এই মেয়ে তোর জীবনেও জাহান্নাম বানিয়ে ছেড়েছে। ওসব ছাড়ো, তুমি ছাদ থেকে পড়লে কিভাবে? জাফরিন ঠেলে ফেলে দিয়েছে? কথাটা শুনে আহিন কিছুটা বিস্মিত হয়। পরক্ষণে স্বাভাবিক হয়ে জিজ্ঞাসা করলো, তোমাকে ফেলে দিয়েছে? হ্যাঁ, দুপুরবেলা আমি ছাদে কাপড় দিতে গিয়ে দেখি ও চুল ছেড়ে ছাদের কিনারে বসে বাটি ভর্তি হাঁসের মাংস হাতে নিয়ে হাড় চিবোচ্ছে। অল্প কিছুটা হাঁসের মাংস আমি শুধু তোর দাদার জন্য রান্না করেছিলাম, বাকি সবাই তো অ্যালার্জির ভয় খায় না। ওই সবটুকু সে নিয়ে বসে বসে খাচ্ছে। ইনি কিছু বলতে আমাকে ঠেলে ছাদ থেকে ফেলে দিল। ভাগ্য ভালো নিচে তোর দাদা খড় শুকাতে দিয়েছিল, তাই বেশি খারাপ কিছু হয়নি। আহিন আর বসল না। ভীষণ রাগ হচ্ছে ওর। জাফরিনকে আজ কয়েক ঘা লাগিয়ে শান্ত হবে সে। ছুটে রুমে এসে জাফরিনকে ডাকতে লাগলো আহিন। রুমে কেউ নেই। কাল রাতে যেমন দেখেছিল তেমনই আছে সব। জাফরিনকে ডাকতে ডাকতে বাইরে বেরিয়ে আসে সে। অহনা ছুটে এসে বলল, ভাবি তো বাড়িতে নেই, কোথায় গেছে? সেটা জানি না, কাল রাতে তুই বেরিয়ে যাবার পর আর দেখিনি। আহিন চুপচাপ রুমে ফিরে আসে। আপদ নিজে থেকে বিদায় হয়েছে ভেবে অনেকটা শান্তি পায়। এমনটা হবে জানলে আগেই ওকে জাফরিনকে কড়া কড়া কথা বলে বিদায় করত। এত সব অত্যাচার সহ্য করতে হতো না। জাফরিন চলে যাওয়ার সংবাদে আহিনের বেশ উৎফুল্ল বোধ করতে লাগলো। জাফরিন চোখ বড় বড় করে রিফাতের দিকে তাকিয়ে আছে। রিফাত উল্টো হয়ে শূন্যে ঝুলছে। তার হাত দুটো পিঠে বাঁধা, প্রাণপণে চিৎকার করছে, কিন্তু আওয়াজটা শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ। জাফরিন রিফাতের প্যান্টের মাঝামাঝিতে কুশ একটা লাথি মারল। বেচারা ব্যথায় আফাগো চিৎকার করে উঠল। জাফরিন তার চুল চেপে ধরে বলল, তুই তোর বন্ধুর কানে কি মন্ত্রণা দিয়েছিস? একেবারে তোর শিক্ষা হয়নি, তাই না? আফা, আমি কোনো মন্ত্রণা দিইনি। ও তো উল্টা আমাকে বলেছে আপনাকে বাড়ি থেকে বের করা বুদ্ধি দিতে। আর তুই এমন বুদ্ধি দিলি? আমাকে কি ঘাসে মুখ রাখা ছাগল মনে হয় তোর? লুচুর ঘরে লুচু। এবার এমন একটা লাথি দিব ঝুনঝুনিগুলো হারাবি। আর কোনোদিনও যদি বুদ্ধটার আশেপাশে তোকে দেখি না, না আফা, আর কোনোদিন দেখবেন না। এবার আমাকে নিচে নামিয়ে দিন। জাফরিন চলে যাওয়ার পর রিফাতের চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। জেদে ডান হাতটা মুষ্টিবদ্ধ করে নেয়। মোতালেব খা রাগান্বিত কণ্ঠে বলল, সকাল থেকে বাড়ির বউ বাড়িতে নেই, আর সেটা কেউ ভ্রুক্ষেপ করছে না। সারাদিন আমাকে কেউ জানানোর প্রয়োজন মনে করলে না? আহিন আর আয়শা খানম একবার চোকাচুকি করে নেয়। আহিনের এসব বিরক্ত লাগছে। জাফরিন চলে গেছে কোথায় খুশিতে একটু আয়েশ করবে তা না, এখানে দাদার বকা গিলতে হচ্ছে। আচ্ছা, দাদা যদি জাফরিনকে খুঁজে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে? এটুকু ভেবে আহিনের মুখ শুকিয়ে যায়। জাফরিন যদি ফিরে আসে তাহলে আহিনের আর রক্ষে নেই। কথা শুনিয়ে তাড়িয়ে দেওয়ার জন্য মেয়েটাকে তাকে চিবিয়ে খেয়ে নেবে। আয়শা খানম কাছুমাছু হয়ে জিজ্ঞাসা করলেন, কি আঙ্কেল, মেয়েটাকে বলুন। ওর কাছে তো আহানকে রেখে হাসপাতালে গিয়ে সবাই সুযোগে কোথায় কেটে পড়ল। সন্ধ্যা নেমে রাত হয়ে গেছে, তারও ফেরার নাম নেই। আহিনের কাকি ফাতিমা বেশ জোরালো কণ্ঠে বলল, দেখেন, কোনো নাগরের হাত ধরে পালিয়ে গেছে। এই মেয়ের মতিগতি আমার একদম ঠিক লাগে না। সেদিন রাতে পানি খাওয়ার জন্য উঠে দেখি ছাদের দরজা খোলা। ছাদের দরজায় গিয়ে দেখি এই মেয়ে এক মাথা থেকে অন্য মাথা ঘুরছে, ফিসফিস করে একা একা কথা বলছে। আহিন একটা মস্ত ঢোক গিলে ভাবতে লাগলো জাফরিনের আসল সত্যটা এখন বলবে কিনা, যেহেতু আয়েশা খানম আর তার কাকে অনেকটা আজ করে ফেলেছে। বললে অবিশ্বাস করবে না। আহিন কিছু বলার আগেই মোতালেব খা ধমকি দিলেন, এসব বেয়াপনা কথাবার্তা বলা বন্ধ করো। মেয়েটাকে না খুঁজে তোমরা আজে বাজে বুকে আমার কান ভারী করছো। আহিন, তোর বাপ কাকাকে নিয়ে এক্ষুনি ওকে খুঁজতে বের হও। আমার নাত বউকে সকাল হওয়ার আগে আমি এই বাড়িতে দেখতে চাই, না হলে এই বাড়িতে কারো জায়গা হবে না। আহিন কিছুটা চুপসে গেলেও জোর নিয়ে বলল, দাদা, অযথা জাফরিনকে নিয়ে বেশি উত্তেজিত হচ্ছেন। আমরা ওকে যেটা ভাবি ও সেটা নয়, আমাদের কল্পনাতীত একটা সৃষ্টি। আহিনের দাদা ভ্রু কুচকে বলল, হেয়ালি না করে যা বলার স্পষ্ট করে বলো। ইদানিং তুমি বেশি পেঁচিয়ে কথা বলছো আহিন, আমার সাথে হেয়ালি করো না। আহিন কিছু বলার আগে জাফরিন ছুটে এসে দাদার পায়ে পড়ে সালাম দেয়, তারপর পা ধরে বসে কান্নার আওয়াজ তুলে। সবাই হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছে। এ কি, কাঁদছিস কেন? এতক্ষণ কোথায় ছিলি তুই? জাফরিন মোতালেব খার হাত জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, কত আশা নিয়ে বিয়ে করে এই বাড়িতে এসেছি, ভেবেছি সবাইকে নিজের করে নিয়ে সুখে সংসার করব। এই আশা আমার পূরণ হলো না দাদা। কেন, কি হয়েছে? আমার স্বামী আমার সাথে ঘর করতে চায় না, কথায় কথায় ছাড়ি দেয়, অকারণেই মারে,
কাল আমাকে উনি বাড়ি থেকে বের করে দিয়েছেন। দোষ একটাই, আপনি কি ওনার মন মতো না, ওনাকে আপনারা জোর করে বিয়ে দিয়েছেন। মোতালেব খা ভয়ঙ্কর রেগে গেলেন। আইনের দিকে তাকাতে আইন আমতা আমতা করে বলল, এই মেয়ে সব সত্যি বলছে না দাদা, আপনি আমার সব কথা শুনলে বুঝতে পারবেন। জাফরিন, আপনি বানি বানি মিথ্যে কেন বলছেন? এসব নাটক বন্ধ করুন। আজ আমি আপনার আসল সত্যটা সবাইকে বলে ছাড়ব। মোতালেব খা হুঙ্কার ছাড়লেন, তুমি ওকে কাল বাড়ি থেকে বের করে দিয়েছ? হ্যাঁ, কিন্তু দাদা ও, এর জন্য তোমাকে এই মুহূর্তে আমি ত্যায্য করে দিতে পারি, কিংবা কোনো কঠোর শাস্তি দিতে পারি। দাদা, আপনি কি আমার থেকে শুনুন ওকে। আজ থেকে জাফরিনের সব কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। ও যা চাই তাই করবে, কোনো রকম ঝাড়ি বা গায়ে হাত তুলবে না। এটা তোমার শাস্তি। এটা যদি তুমি না মানো তবে তোমাকে আমি ত্যায্য করে এই বাড়ি থেকে বের করে দেব। আহিন চুপ হয়ে গেল। জাফরিনের মাথায় হাত বুলে মোতালেব খা বললেন, ও যদি আমার কথা অমান্য করে সাথে সাথে আমাকে জানাবে, বাকিটা আমি বুঝবো। জাফরিন আচ্ছা বলে হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে আহিনের দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। এই বুদ্ধু, বুদ্ধু ওঠ না, এই শালা ঘুম থেকে ওঠ বলে আইনকে এক ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দেয় জাফরিন। আহিন ঘুম চোখে বিরক্তি নিয়ে বলল, এটা কি ধরনের অসভ্যতা? আপনার জন্য কি এখন ঘুমাতে পারবো না? জাফরিন ঠোঁট কামড় দিয়ে ধরে রেখে বলল, খুব শখ হয়েছে আমাকে তাড়ানোর, কিন্তু আমি তো আগেই বলেছি আমাকে তুই তোর ঘাড় থেকে কখনো নামাতে পারবি না। কি চান আপনি? এভাবে কেন আমার পিছে পড়ে আছেন? আমাকে কোলে নে। কি? এখন চাইছি তুই আমাকে কোলে নিয়ে ছাদে নিয়ে চল। মস্করা হচ্ছে আমার সাথে? চরগুলোর সাথে তো তাড়াতাড়ি ভুলে গেলি। আজকে তোকে চর খাওয়াবো না, বকরির কাঁচা নাড়িভুড়ি খাওয়াবো, একদম জোর করে গিলিয়ে দেব। বকরির কাঁচা রক্তাক্ত নাড়িভুড়ির দৃশ্য এবং জাফরিনের চিবিয়ে খাওয়ার শব্দ মনে পড়তে আইনের গা শিরশির করে বমি আসতে চাইল। অজ্ঞতা আইন বাধ্য হয়ে জাফরিনকে কোলে নিয়ে ছাদে আসলো। ছাদে উঠে জাফরিনকে নামিয়ে জিব্বা বের করে হাঁপাতে লাগলো। মেয়েটা যখন কোলে নিয়েছিল তখন আর মনে হয়েছিল তুলতুল একটা পুতুল কোলে নিয়েছে। তারপর যখন পা বাড়িয়েছে তার দ্বিগুণ করে ওজন ভারী হয়েছে। আইনকে হাঁপাতে দেখে জাফরিন হেসে উঠে বলল, তোর ওজন আমার থেকেও বেশি। তোর মতো ধানের বস্তাকে আমি 2 বার কোলে নিয়েছি, আর তুই একবারে কাঁদ। আইন প্রত্যুত্তর না করে বিড়বিড় করে জাফরিনকে কী সব বলতে লাগলো। তুই এখানে বস, আমি কিছুক্ষণ এখানে হাত পা ছড়িয়ে শুয়ে থাকবো। যখন আমার ঘুম এসে যাবে আমাকে কোলে তুলে নিয়ে যাবি, না হলে কিন্তু বকরির পায়া খাওয়াবো। জাফরিন ছাদের মাঝখানে দুদিকে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। চাঁদের পূর্ণ জ্যোৎস্না ওর গায়ে পড়ছে ও শরীর তাতে ঝলমল করছে। শরীর থেকে এক প্রকার চোখ ধাঁধানো আলো বের হচ্ছে। আইন সেদিকে তাকিয়ে থাকতে পারছে না, তবে তার মনে হচ্ছে চারিদিকে একসাথে অনেক সাপের হিসিস আওয়াজ। ছাদটা যেন সাপে ভরে গেছে, এতটাই জোরে আওয়াজ হচ্ছে। সে সাথে জাফরিনের শরীর থেকে এক মোহনীয় তীব্র ঘ্রাণ বের হচ্ছে। ঘ্রাণের তীব্রতা আইনের মাথা ঝিমঝিম করে উঠছে। সেখানে আর এক মুহূর্ত থাকতে পারছে না, দম কেমন যেন আটকে আসছে। দেরি না করে আহিন নিচে নেমে এসে ভিতর থেকে ছাদের দরজা তালা আটকে দিয়ে ঘরে চলে এলো। আহিন অফিসে এসে কম্পিউটারের হিসাবগুলো মিলিয়ে নিচ্ছে। হঠাৎ ফোনে আয়েশা খানমের কল এলো। হ্যাঁ মা বলো, তুই সকাল সকাল কিছু না খেয়ে বেরিয়ে এলি কেন? একটা জরুরি কাজ।